তোমাদের ইকোনমিক্স বোর্ড প্রশ্ন এবং টেস্টের উপরে একটা ক্লাস হয়েছে আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। দুই না, সরি, 3 নাম্বার ক্লাস মেবি। তাহলে হচ্ছে আমাদের সলভ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্লাস হচ্ছে টেস্ট কোয়েশ্চেন সলভ হচ্ছে, ঠিক আছে? বলে দিয়েছি যারা নতুন আছো। আমরা 1 2 3 নাম্বার প্রশ্ন গত ক্লাসে পড়েছি। আজকে আমরা 4 পড়বো, 5 পড়বো আর হচ্ছে 6 পড়বো। আচ্ছা, প্রথমে আমরা আজকে পড়বো হচ্ছে 5 নাম্বার থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? 5 নাম্বারটা সবাই দেখবা। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটাতে আমাদের বলেছে যে চাহিদা বিধি কাকে বলে এবং এর অনুমিত শর্তাবলীগুলো লিখো। তাহলে দেখো, আমাদের এটা কিন্তু আমাদের যে প্রথম চ্যাপ্টার ছিল তোমাদের ফান্ডামেন্টালস অফ ইকোনমিক, দেখবা ওই ইকোনমিক্স এর চ্যাপ্টারের প্রথম অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা, আর এটা তোমাদের বোর্ডে এসেছে। বোর্ড বলতে টেস্ট পরীক্ষাতে এসেছে, আমি দেখেছি। তো এটা হচ্ছে টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন, আমরা সলভ করব। যাদের মাইক্রোফোন আনমিউট, কাইন্ডলি প্লিজ মিউট করো, নাহলে আমার এখান থেকে মিউট করে দিলাম আমি সবাইকে, কারণ তোমাদের বলে আসলে লাভ নাই। মিউট করে দিয়েছি, প্রশ্ন যখন নিব তখন আমি আনমিউট করে নিব সবার প্রশ্ন। আচ্ছা, এখানে বলেছে কি চাহিদা বিধি কাকে বলে এবং এর অনুমিত শর্তাবলীগুলো লিখো। প্রশ্ন হচ্ছে চাহিদা বিধি কাকে বলে, তাহলে অবশ্যই ইকোনমিক্স আমাদের চিত্র দেয়া ম্যান্ডাটরি, চিত্র দিতেই হবে। এখন আমাদের চিত্র রিলেটেড অনেক প্রশ্ন আসবে। যেমন এখানে আমাদের বলেছে যে দাম এবং চাহিদার মধ্যে যে আপেক্ষিক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তাকে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলা হয়, ঠিক আছে? বলেছে কি যে দাম এবং চাহিদার মধ্যে, একটা মিনিট। আচ্ছা, বলেছে দাম এবং চাহিদার মধ্যে যে আপেক্ষিক সম্পর্ক বিদ্যমান তাকে কি বলা হচ্ছে, চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলা হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা জানি ইকোনমিক্স এর ক্ষেত্রে যে একটা জিনিসের বা একটা পণ্যের দামও থাকে এবং দামের সাথে কি চাহিদা থাকে। চাহিদা জিনিসটা কোনটা, যে ক্রেতা একটা কেমন পরিমাণে পণ্য পছন্দ করবে, তার ডিমান্ডটা কেমন, সে কোন ধরনের প্রোডাক্ট চাবে, বা কত সংখ্যক ক্রেতা আমার এই প্রোডাক্টটা চাচ্ছে, ঠিক আছে, বা কার কার এই প্রোডাক্টটা প্রয়োজন, এটাকে আমরা বলতে পারি চাহিদা। আবার দাম জিনিসটা কোনটা, এই যে প্রোডাক্টের গায়ে যে দামটা লেখা থাকে এটাকে আমরা বলি মূল্য, বা যে মূল্যটা লেখা থাকে সেটাকে আমরা কি বলি, আমরা দাম বলতে পারি, ঠিক আছে? আমার কথা কি আটকে আসছে? সবার কি সেম সমস্যা? জানাও তো, আমার কথা কি ক্লিয়ার আসছে না? কেন, 2টা ক্লাস নিলাম, সবাই তো কথা শুনতে পারছিল, তোমাদের কেন সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে? ভয়েস শোনা যাচ্ছে এখন? আমি আনমিউট করে বলতে পারবা, আমি মিউট অপশন এই করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল এই জন্য। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলছি, দেখো, এই যে একটা পণ্যের গায়ে যে দামটা বা যে মূল্যটা লেখা থাকে, মূল্য আমরা বলবো, যে মূল্য লেখা থাকে সেটাকে দাম বলা হয়, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে কি, এই যে চাহিদা বাড়লে দাম কি হয়, দাম হ্রাস পায় না বৃদ্ধি পায়, এটার যে একটা রুলস বা একটা ল আছে সেটাকে আমরা বলতে পারি চাহিদা বিধি। যেমন দেখো, এই লাইনটা থেকে এখানে বলেছে যে সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায়।
দ্রব্যের দাম যখন বাড়বে তখন কি হবে, চাহিদা হ্রাস পাবে। এখন একটা পণ্য 100 টাকা করে আমরা সবাই কিনি, এখন ওই পণ্যটার দাম যদি 200 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কেউই পারচেস করবে না। পারচেস করবে না এমনও না, খুব কম সংখ্যক মানুষ করবে যাদের অনেক প্রয়োজন। তাহলে বলা যায় কি, দাম বাড়লে চাহিদা কমে যাবে এবং দাম কমলে চাহিদা বেড়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন মনে করো 100 টাকার একটা পণ্য, 500 টাকার একটা পণ্য কেউ ক্রয় করতে পারে না, যেটা দাম 500 টাকা দেখে। হঠাৎ করে দেখা গেল 500 টাকার পণ্যের দাম চলে আসলো 200 টাকায়। তখন কি করবে, সবাই কিনবে, অনেক মানুষ পণ্য পারচেস করবে। কেন করবে? কারণ দাম কমে গেছে, এই জন্য পণ্য ক্রয় করবে। তাহলে একটা জিনিস দেখো, যখন দাম বাড়বে তখন চাহিদা কমবে, আবার যখন দাম কমবে তখন কি হবে, চাহিদা বাড়বে। তাহলে এই যে দাম এবং চাহিদার মধ্যে একটা ক্রিয়াগত সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে যখন একটা রেখার মাধ্যমে বা একটা বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। ঠিক আছে, যখন যখন তুমি এই জিনিসটাকে তুমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, দেখাবা, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি একটা চাহিদা রেখা বা চাহিদা বিধি। ঠিক আছে, এখন তুমি এখানে আরেকটা জিনিসও করতে পারো। যেমন মনে করো যে একটা ছক আঁকতে পারো, টেবিল আঁকতে পারো, টেবিলের মধ্যেও তোমরা জিনিসটা শো করতে পারো, যে একটা টেবিলও লিখে দিলা। যেমন টেবিলের মধ্যে তোমরা এভাবে লিখে দিতে পারো যে চাহিদার পরিমাণ 4 টাকা, দ্রব্যের দাম চাহিদার পরিমাণ 4 এবং দ্রব্যের দাম কত, 8। এটা দেখবা তোমাদের বইয়ের মধ্যে থাকবে। তোমাদের তো বইয়ের পিডিএফ অলমোস্ট দেয়া আছে গ্রুপে, দেখবা প্রথম চ্যাপ্টারে পিডিএফ এ টেবিলও পাবা, টেবিলটাও একবার দেখবা। টেবিল দেখলেও তোমরা ক্লিয়ার হবা, তবে টেবিল থেকে চিত্রটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল আমাদের চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কাকে বলে, এতটুকু শেষ। তারপরে এখান থেকে আমাদের এসেছে কি, চাহিদা বিধির আরেকটা সংজ্ঞা এসেছে এখানে, যে ওই যে ওইটাই কিন্তু, মূল্য বাড়লে চাহিদা কমবে, তারপরে হচ্ছে মূল্য কমলে চাহিদা বাড়বে। তাহলে এটার মধ্যে একটা কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক বিদ্যমান, বা আমরা বলতে পারি ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যেমন এখানে একটা লাইনে বলেছে যে মূল্য এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, তো তোমরা এখানে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এটাও দিতে পারো। তারপরে দেখো এখানে একটা ইয়েলো হাইলাইটে সুন্দর লাইন আছে, এভাবে সুন্দর করে ব্যাখ্যা করবা যে চাহিদা বিধি এমন একটি অবস্থা নির্দেশ করে যেখানে পণ্যের মূল্য বা প্রাইস, প্রাইসকে আমরা কি বলি, পি বলি, প্রাইস বৃদ্ধি পেলে পণ্যের চাহিদার পরিমাণ। কথা আটকে আসতেছে। সবারই কি কথা কেটে আসে, কি বলছো? সবারই কি সেম সমস্যা? কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা, এখন এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো সবাই? ক্লিয়ার আছো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, প্রবলেম হলে বলবা। এখন আসলে কেন প্রবলেম, আমার এখানে ওয়াইফাই ফুল দেখাচ্ছে, প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা, যদি আবার সমস্যা হয় তাহলে জানাও, তাহলে আমি আবার হচ্ছে কি বলে রিজয়েন করি, না হলে লিভ নিয়ে আরেকবার জয়েন হচ্ছে, একটা মিনিট। এখানে বলেছে কি যে চাহিদা বিধি এমন একটা অবস্থা নির্দেশ করে যে যখন মূল্য বৃদ্ধি পাবে তখন কি হবে, চাহিদা হ্রাস পাবে। এখানে চাহিদাকে কোয়ান্টিটি বা কিউ দিয়ে প্রকাশ করেছে। আবার বলেছে পণ্যের মূল্য প্রাইস পি যখন কমে যাবে তখন কোয়ান্টিটি মানে কিউ পরিমাণটা কি হবে, বৃদ্ধি পাবে। ম্যাডাম শোনা যাচ্ছে না? ম্যাম একটু শোনা যায়, তারপরে আবার শোনা যায় না, আটকায় আটকায়।
দেখো এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো নাকি এখনো সেম সমস্যাই? ম্যাম শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে কি যে চাহিদা বিধির অনুমিত শর্তাবলীগুলা কি কি। এখন দেখো আমাদের প্রশ্নটাই কিন্তু ছিল অনুমিত শর্ত নিয়ে, তারপরেও এখানে আমরা একটা চিত্র এঁকে দিয়েছি। তাহলে চিত্রটা আমরা ব্যাখ্যা করবো একটু পরে, এখন অনুমিত শর্তগুলা কি সেটা আগে জানতে হবে। যেমন হচ্ছে, আচ্ছা এখানে বলছে কি যে প্রথম পয়েন্টটা পণ্যের প্রকৃতি। পণ্যের প্রকৃতিটা কেমন হবে বলেছে, পণ্যটি অবশ্যই সাধারণ পণ্য হতে হবে, মানে নর্মাল যে প্রোডাক্ট গুলা সেগুলাই হতে হবে। বলেছে ব্যতিক্রমী পণ্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় না। কেন হয় না এটা এখন আমাদের জানার প্রয়োজন নেই, বাট এতটুকু জানো এই পয়েন্টে যেটা হচ্ছে সাধারণ পণ্য হতে হবে। যদি ব্যতিক্রমী কোনো পণ্য হয় সেক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হবে না। এটা যখন এরকম টাইপসের কোনো প্রশ্ন আসবে তখন সেটা ব্যাখ্যা করা হবে। তারপরে বলেছে কি ভোক্তার আয়। ভোক্তার আয় কি থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে পরিবর্তন হবে না। মনে করো নির্দিষ্ট আয় করে যে ব্যক্তি, মনে করো মাসে 50,000 টাকা আয় করে, তার আয় কি থাকবে, 50,000ই থাকবে, অপরিবর্তিত, মানে পরিবর্তন হবে না। বলেছে কি আয়ের পরিবর্তন হলে চাহিদার উপর প্রভাব পড়তে পারে। এখন বিষয়টা হচ্ছে যার আয় যতটুকু, এখন মনে করো কারো আয় বেশি, সে সে হচ্ছে বেশি ব্যয় করবে, আবার যার আয় কম সে হচ্ছে কম দামি প্রোডাক্ট ব্যবহার করবে, এরকমটাই অনেকটা। ঠিক আছে, পণ্যের দামের ক্ষেত্রে বলেছে কি যে অন্যান্য বিকল্প পণ্যের দাম অপরিবর্তিত থাকবে। যেমন বিকল্প পণ্য বলতে আমরা বুঝি কি অল্টারনেটিভ যে প্রোডাক্ট গুলো আছে, যেমন একটা সাবানের বিপরীতে হ্যান্ড ওয়াশ আছে, ঠিক আছে, এরকম অনেকগুলা দেখবা যে বিপরীত প্রোডাক্ট থাকতে পারে। তো এরকম বিকল্প পণ্যের ক্ষেত্রে বলেছে কি দাম অপরিবর্তিত থাকবে। যেমন মেডিসিনের ক্ষেত্রে জিনিসটা দেখবা, নাপার দাম, প্যারাসিটামলের দাম, ঠিক আছে, এগুলা বলেছে কি অপরিবর্তিত থাকবে, এই যে বিকল্প পণ্যগুলা। তাহলে বলেছে বিকল্প পণ্যের দাম পরিবর্তিত হলে সংশ্লিষ্ট পণ্যের চাহিদার উপরে প্রভাব পড়তে পারে। যদি এখন দাম বাড়ে তাহলে কি হবে, ডেফিনেটলি চাহিদা কমবে। আর যদি দাম কমে তাহলে কি হবে, চাহিদা বাড়বে, এই কথাটি এখানে বলেছে। এগুলাই কিন্তু অনুমিত শর্ত দেখবা। তারপরে বলেছে ভোক্তার রুচি পছন্দ। এই যে ভোক্তার রুচি পছন্দের একটা পরিবর্তন হবে, এটার উপরে চাহিদা প্রভাব প্রভাব ফেলবে কিভাবে। এখন আজকে ভোক্তার মনে করো লাক্স লাক্স সাবান পছন্দ হতে পারে, আবার দেখা যায় যে কালকে সেই ভোক্তারই অন্য একটা যে কোনো সাবান দেখা যাচ্ছে যে তার কেয়া সাবান পছন্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি তার রুচির অপছন্দ, তারপরে হচ্ছে তার চাহিদার পরিবর্তন হচ্ছে, যে আজকে একটা ভালো লাগছে কালকে আরেকটা পণ্য ভালো লাগছে। তো সেটা বলেছে এই যখন ভোক্তার রুচি পরিবর্তন হবে তখনও চাহিদার উপরে একটা প্রভাব পড়বে। ঠিক আছে, জনসংখ্যা, এটাও বলেছে জনসংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে, পণ্য পারচেস বেশি হবে, পণ্য ক্রয় করবে বেশি। জনসংখ্যা কম হলে কিন্তু সেই হারে পণ্য কেউই ক্রয় করবে না। তাহলে দেখো জনসংখ্যার পরিবর্তন না হওয়া উচিত, কারণ জনসংখ্যার পরিবর্তনের ফলে মোট চাহিদা পরিবর্তিত হতে পারে। এখন বিষয়টা হচ্ছে জনসংখ্যা পরিবর্তন হলে মোট চাহিদা পরিবর্তিত হতে পারে, কারণ কি এক এক জনসংখ্যার মানুষের এক এক ধরনের পণ্য পছন্দ থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে যে পণ্যটা এতদিন চলে আসছে প্রচলিত ছিল, দেখা যাবে একটা সময় যে সেই পণ্যটা কি আর তেমন প্রচলিত নাও থাকতে পারে। ঠিক আছে, সো এক জায়গায় দেখা যাবে যে এক সময় একটা পণ্য, বা তোমরা এই জিনিসটা অনেকটা দেখেছো যে মনে করো আগে যে পণ্যগুলো অনেক ব্যবহৃত হতো এখন কিন্তু সে পণ্যগুলো কমে গেছে। যেমন কিভাবে আগে কম্পিউটার কেমন ছিল, বক্স মনিটর ছিল, তাই না, এখন কেমন ফ্ল্যাট হয়ে গিয়েছে, তাই না। তারপরে আগে টিভি গুলার সাইজ কিন্তু ছোট ছিল, এখন কি হচ্ছে দেয়াল ওয়াল টিভি হচ্ছে, বড় বড় টিভি হচ্ছে। তাহলে এই যে জনসংখ্যা বাড়ার কারণে, আয় পরিবর্তনের কারণে, তারপরে ভোক্তাদের রুচি চাহিদা পছন্দের কারণ, পছন্দ অপছন্দের পরিবর্তনের কারণে কিন্তু এই যে চাহিদার উপরে একটা ইফেক্ট পড়ছে। ঠিক আছে, এটাই এখানে বলেছে। ভবিষ্যৎ প্রত্যাশা, দেখো ভোক্তার পণ্যের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে স্থির ধারণা রাখতে হবে।
একজন ভোক্তারা কি করে, পণ্যের ভবিষ্যতে তারা কি সুবিধা পেতে পারে এটা সম্পর্কে একটা ধারণা রাখে। যে মূল্য বাড়া বা কমার প্রত্যাশা পরিবর্তিত হলে চাহিদার উপর প্রভাব পড়ে। বিষয়টা কি অনেক সময় দেখা যায় না যে মরিচের দাম অনেক বেড়ে যায়, তখন অনেকে কি করে জানো, যখন কম দামে মরিচ সেল করা হয় বা দামটা কম থাকে, তখন অনেকে কি করে সেই মরিচ গুলাকে আগে থেকে ক্রয় করে সেগুলোকে সংরক্ষণ করে রাখে, যেন দাম যখন বাড়বে তখন যেন তাদেরকে ক্রয় করতে না হয়। এরকমও কিন্তু অনেকে করে। তাহলে একটা জিনিস দেখো, এই যে মূল্য বাড়া বা কমার যে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের উপর কিন্তু চাহিদার একটা কি হয়, প্রভাব পড়ে। ঠিক আছে, এটাই এখানে বলেছে যে এই যে এত পরিবর্তন হচ্ছে ভোক্তাদের জনসংখ্যার ভবিষ্যতের আয়, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু চাহিদার একটা প্রভাব আছে। তাহলে এগুলাকে আমরা বলতে পারি কি, অনুমিত শর্তাবলী। এখন কথা হচ্ছে চিত্র দিবা কি না, অবশ্যই চাহিদা বিষয়ে যে কোনো প্রশ্ন আসলে চিত্র দেয়াই লাগবে, সেটা 5 মার্ক হোক, 7 মার্কস হোক বা 10 মার্কস হোক, দিতে হবে, এটা মনে রাখবা। বাট 1 মার্কসের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কারণ তখন শুধু সংজ্ঞা দিবা। এখন বিষয়টা দেখো, চাহিদা বিধি কাকে বলে, এখানে তোমাদের একটা সুন্দরী আছে, কি বলে যে চিত্র আছে, যে নিচে থাকবে কি চাহিদার পরিমাণ আর পাশে থাকবে কি দ্রব্যের দাম, মানে পাশে থাকবে দাম আর নিচে থাকবে হচ্ছে পরিমাণ। তাহলে ও এক্স একটু ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা বললে করবে, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে। যদি এমন প্রশ্ন আসে চাহিদা বিধি কাকে বলে ব্যাখ্যা করো চিত্র সহ, তখন তোমরা চিত্র এঁকে ব্যাখ্যা করবা। বাট অনুমিত শর্ত আসলে আমার মতে জাস্ট চিত্রটাই এঁকে দিবা, ব্যাখ্যার এখানে প্রয়োজন নেই। আর যদি একটা প্রশ্নই 10 মার্কস দিয়ে দেয় তখন ডেফিনেটলি ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, সেটা তোমাদের মার্কস বুঝে আনসার করতে হবে। যেহেতু বলাই আছে যে পরীক্ষার আগে তোমাদের প্রশ্ন বিষয় একটা ক্লাস নিয়ে নেওয়া হবে, বোথ 7 কলেজ এবং ন্যাশনাল সবারই প্যাটার্ন বলে দেওয়া হবে। তাহলে প্রথম বলেছে চাহিদার পরিমাণ থাকবে। তাহলে দেখো চাহিদার পরিমাণটা কিভাবে থাকবে, যে আচ্ছা, তাহলে দেখো নিচে থাকবে চাহিদার পরিমাণ, পাশে থাকবে টাকা। এখন দেখো যখন 4 টাকা হবে, ঠিক আছে, যখন কি হবে, চাহিদার পরিমাণ 4 টাকা না, 4 একক হবে, মানে 4টা হবে, তখন দেখো দাম কত টাকা হচ্ছে, এখানে 8 টাকা। ঠিক আছে, মানে কি দাম বেশি চাহিদা কম। তারপরে দেখো দাম যখন 6 টাকা, তখন এসে কি হচ্ছে, এখানে এসে কিন্তু এটা হয়ে যাচ্ছে 8 টাকা, 8 একক, সরি 8 টাকা না, 8 একক। মানে কি যখন দাম 6 টাকা, তখন এটার চাহিদার পরিমাণ কত, 8। আবার যখন দামের পরিমাণ 4, তখন দেখো চাহিদার পরিমাণ কত, 12। ঠিক আছে, যখন আবার দামের পরিমাণ 2 টাকা, তখন চাহিদার পরিমাণ কত, 16। বিষয়টা হচ্ছে কি, যে দাম বাড়ছে চাহিদা কমছে। ঠিক আছে, তাহলে চাহিদা এবং দামের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এখন রেখাটা যাবে কিভাবে, বাম দিকের উপর থেকে ডান দিকে, মানে কি বাম দিকে ঊর্ধ্বগামী কিন্তু ডান দিকে নিম্নগামী, এটা হচ্ছে চাহিদা রেখা। যে চাহিদা রেখা কি হবে, ডান দিকে নিম্নগামী হবে। এটা কি রেখাটা এরকম না, ডান দিকে এরকম, ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। তখন এই প্রত্যেকটা বিন্দুতে তোমরা যে কোনো A B C D যেটা মন চায় সেরকম একটা নাম দিয়ে দিতে পারো, যে এই রেখাটা হচ্ছে কি চাহিদা রেখা। তাহলে এইটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই চিত্রটা ইকোনমিক্সে চাহিদা আর যোগানের সূত্র, এই চিত্রটা হচ্ছে সবচেয়ে সহজ। ঠিক আছে, সবচেয়ে সহজ হচ্ছে চাহিদা এবং যোগানের চিত্র। যেমন চাহিদার চিত্রটা যাবে এইভাবে, আর যোগানের চিত্রটা যাবে কি এদিক থেকে উপরে। সেই পার্থক্য যখন যোগান পড়াবো, যখনই পড়াবো একটু পরের পরের প্রশ্নটায়, তখন দেখবা পার্থক্যটা। এই, আচ্ছা, এটা নিয়ে কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। চাহিদা বিধি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ওকে, নাই, তাহলে হচ্ছে ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি।
যোগান নিয়ে যে এই প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, এটাও তোমাদের টেস্টে টেস্টে এসেছে প্রশ্ন, যে যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। বা হতে পারে যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দেখো চাহিদার রেখাটা দেখো কি কিরকম ছিল, এইরকম। আবার দেখো যেটা বলেছি যোগানের রেখাটা কিন্তু উল্টা দিকে। তাহলে দেখো এটা হচ্ছে প্রশ্ন আসতে পারে, যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন ব্যাখ্যা করো, 1 নাম্বার। 2 নাম্বার আসতে পারে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন ব্যাখ্যা করো। এটা আমি ওয়ার্ড ফাইলে ইনক্লুড করে দিব এই প্রশ্নটা লিখে। ঠিক আছে, এটা আমার বাকি আছে কাজ, কারণ মাত্র আমি একটা তোমাদের শিট কমপ্লিট করেছি, আরো এটা কমপ্লিট করে শনিবার তোমরা পেয়ে যাবা ফাইনাল টেস্টের উপরে যে প্রশ্নগুলা থাকবে। শনিবার ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। তাহলে দেখো এখানে বলেছে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, প্রথমে চিত্র আঁকবা না, ঠিক আছে। প্রথমে তোমরা যোগান কাকে বলে এটা দিবা, যেমন এখানে বলেছে দেখো, যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে কি হয়, যোগান দ্রব্যের দাম বাড়লে, যে লাইনটা দেখবা সবাই, ঠিক আছে, যে যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। আমরা একটু আগে চাহিদার ক্ষেত্রে পড়েছি কি, যে দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, বিপরীত সম্পর্ক। তাহলে একটা জিনিস মনে রাখবা, যোগানের ক্ষেত্রে আবার কি সমান সমান মানে হচ্ছে এটার সাথে সম্পর্কটা পজিটিভ। যেমন যোগান যখন বাড়বে তখন দ্রব্যের দাম বাড়লে কি হবে, যোগানও বাড়বে, ঠিক আছে। আবার দাম যখন কমবে তখন যোগানও কমবে। বিষয়টা কেমন, যোগান জিনিসটা কি, যোগানটা হচ্ছে একজন বিক্রেতা কতটুকু পণ্য বিক্রয় করতে প্রস্তুত, মানে তার কাছে কতটুকু পণ্য আছে সে সরবরাহ করতে প্রস্তুত থাকবে, এটাই হচ্ছে যোগান। ঠিক আছে, যে কতটুকু পণ্য সে দিতে পারবে। এখন মনে করো একটা সময় সে 50টা পণ্য দিতে পারলো, আবার দেখা গেল আরো আরো পরবর্তী কোনো এক সময় সে সেই 50টা মনে করো সে সাবান দিতে পারলো। এখন মনে করো পরবর্তী কোনো এক সময় সে 200টা যোগান দিতে পারবে, মানে 200টা পণ্য তার উৎপাদন স্টকে আছে, সে 200টা পণ্য কি করতে পারবে, যোগান দিতে পারবে বা সরবরাহ করতে পারবে, যেটাকে ইংলিশে আমরা বলি সাপ্লাই, সাপ্লাই করতে পারবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, যখন দাম বেড়ে যাবে তখন যোগান বাড়বে, কারণ একটা পণ্য তুমি যতই উৎপাদন করবা তোমার উৎপাদনের কিন্তু একটা কস্ট থাকবে, খরচ থাকবে। তো সেটার উপর ভিত্তি করে তোমার দামও বাড়বে, কারণ তোমার সেল বেশি হবে, তোমার দাম বাড়বে, যোগান বাড়ছে, ঠিক আছে, তোমার যোগান বাড়ছে, উৎপাদন বাড়ছে, উৎপাদনের খরচ বাড়ছে, তো সেই ক্ষেত্রে দাম বাড়াটাই স্বাভাবিক। আবার বলেছে যখন দাম কমে যাবে তখন যোগান কমবে, বা যোগান কমলে দাম কমবে, এরকম একটা কথা। এখন বলেছে কি দাম এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক, এই যে দুইটা যখন বাড়ে একসাথেই বাড়ে, আবার যখন কমে একসাথেই কমে। তো এটার জন্য এটাকে কি বলা হয়, সমমুখী সম্পর্ক। বাট চাহিদার দামের ক্ষেত্রে আমরা পড়েছি কি, বিপরীতমুখী সম্পর্ক, এখানে কিন্তু পার্থক্য আছে। তারপরে দেখো, অর্থাৎ যোগান বিধির কার্যকারিতার জন্য যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কারণ এই যে বাড়বে দুইটাই বাড়বে, কি কি দামও বাড়বে, যোগানও বাড়বে, এই জন্য বোথ দুইটাই বাড়ছে, তো এই জন্য কি এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। একটু পরে চিত্রটা বুঝিয়ে দিব। এখন হচ্ছে এই যে আমাদের পয়েন্ট, পয়েন্ট দিতে হবে কেন ঊর্ধ্বগামী হয়, প্রশ্নটা ছিল কেন, কেন, এই যে কেন, তাহলে এখন কেনর উত্তরটা হচ্ছে এই যে এখান থেকে। একটা হচ্ছে কি মুনাফার সম্ভাবনা, আমরা বলবো মুনাফার সম্ভাবনা একটা। 2 নাম্বারটা ক্রমবর্ধমান প্রান্তিক ব্যয়। 3 নাম্বারটা যোগান বিধির প্রভাব। 3 নাম্বার নতুন ফার্মের প্রবেশ। আমি তোমাদের ক্রমবর্ধমান নিয়ে অনেক ক্লাস নিয়েছি, অনেক ক্লাস তোমাদের উৎপাদন প্রোডাকশন কস্টের চ্যাপ্টারটাতে প্রচুর এটা নিয়ে পড়ানো হয়েছে। আচ্ছা, মুনাফার সম্ভাবনা বলেছে দেখো, কোন দ্রব্যের মূল্য বাড়লে উৎপাদনকারীর আয় এবং মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে। কথাটা কি, তোমার দ্রব্য মূল্য বাড়ছে, তার মানে কি তোমার মুনাফাও বাড়বে,
তারপর বলেছে কি উৎপাদন উপাদানগুলা সেই দ্রব্যের উৎপাদন বেশি পরিমাণে নিয়োজিত হয়। তাহলে যেই পণ্যটার জন্য তোমার মুনাফা বাড়বে, তুমি তো সেই পণ্যটাই বারবার উৎপাদন করবা। এটাই বলেছে যে উপাদান সেই দ্রব্যের উৎপাদন কি হবে, বেশি পরিমাণে নিয়োজিত হবে। বলেছে এবং উৎপাদনকারী অন্যান্য দ্রব্যের উৎপাদন কমিয়ে বর্ধিত মূল্যের উৎপাদন করবে। মানে তোমার যেই পণ্যটা দিয়ে তুমি বেশি মুনাফা পাচ্ছ, তুমি সেই পণ্যটাই উৎপাদন বেশি বেশি করবা। অন্যান্য যেই পণ্যের উৎপাদন তোমার মুনাফা কম আসছে, সেই উৎপাদনটা তুমি আরো কমিয়ে দিবা। কমিয়ে দিয়ে তুমি কোনটা করবা, যেই পণ্য উৎপাদনের জন্য তোমার মুনাফা বেশি হবে সেইটাই তুমি প্রোডাকশন করবা। তাহলে বলেছে কি ফলে দ্রব্যটি যোগান বাড়ে, অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে। ব্যাস, এটাই মুনাফার সম্ভাবনা দিয়ে একটা ব্যাখ্যা। তারপরে বলেছে ক্রমবর্ধমান প্রান্তিক ব্যয়। দেখো, কোন দ্রব্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একটা পর্যায়ে পরে প্রান্তিক ব্যয়ও ক্রমশ বাড়তে থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারো প্রান্তিক ব্যয় কি, এগুলা নিয়ে এখন বলার বিষয় না। কারণ প্রান্তিক ব্যয় অল্প কিছুর মধ্যে ব্যাখ্যা করা যায় না, এটা টপিকই আছে একটা প্রান্তিক ব্যয় নিয়ে। তো যারা এইসব ক্লাসগুলা করো নাই, প্রান্তিক ব্যয় কি এগুলা তোমরা প্রোডাকশন থিওরির যে ক্লাসটা আমি নিয়েছি দেখবা, টাইটেল লিখে সার্চ দিবা ফেসবুকে, যে প্রোডাকশন থিওরি, সেখান থেকে এগুলা পড়ে নিবা। এই প্রান্তিক ব্যয় কিন্তু তোমাদের ছক আছে, চিত্র আছে, ছক বলতে টেবিল আছে, কাকে বলে, এগুলো ওখান থেকে না পড়লে কিছুই বুঝবে না। আপাতত এতটুকু বুঝো যে একটা দ্রব্য বৃদ্ধির সাথে সাথে তখন কি হয়, প্রান্তিক একটা ব্যয় থাকে, ওইটাও বাড়তে থাকে। মানে দুইটা উপাদানই একসাথে বৃদ্ধি পেতে থাকে, কখনো কমে না, উভয় উপাদানই বাড়তে থাকে। বলেছে কি এটাই প্রান্তিক উৎপাদন, যে উৎপাদক দ্রব্যের ব্যয়ের সাথে দামের সামঞ্জস্য বিধান করেন। বলেছে কি প্রান্তিক ব্যয় বাড়লে একমাত্র বর্ধিত দামেই যোগান বৃদ্ধি পায়, যোগান দেওয়া সম্ভব। সুতরাং বেশি দামে উৎপাদক বেশি যোগান দেওয়া সম্ভব। আবার বেশি দামে উৎপাদক বেশি যোগান দেয়, অর্থাৎ যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। বিষয়টা হচ্ছে তোমার যখন দুইটা উপাদানই একসাথে বাড়তে থাকবে, তোমার দামও বাড়তে থাকবে, তার মানে যোগানও বাড়তে থাকবে, ক্রমবর্ধমান সবকিছুই তখন বৃদ্ধি পেতে থাকবে। ক্রমবর্ধমান কথাটা হচ্ছে কি বৃদ্ধি পাবে। আর প্রান্তিক মানে কি এক একক করে বাড়তে থাকবে। এগুলা ক্লাস না করলে করে ফেলবা। তারপরে বলেছে যোগান বিধির প্রভাব। যোগান বিধি দেখো, যোগান বিধিটা কি, যে চাহিদা বিধি পড়েছ না, যে রেখা দিয়ে আঁকা, এটাই হচ্ছে সেম ভাবে যোগান বিধি একটা। বলেছে কোন দ্রব্যের দাম বাড়লে দাম কমলে, দাম বাড়লে যোগান বাড়ে, এখানে হবে যোগান বাড়ে, এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের ধনাত্মক সম্পর্ক থাকায় যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখন এই যে প্রশ্নটা বলেছে কেন ঊর্ধ্বগামী হয়, কেন, এই কেনর উত্তরটাই যেখানে আছে। ঠিক আছে, যে দামের সাথে যোগানের সম্পর্কটা কি ধনাত্মক, যার কারণে যোগান রেখা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী মানে কি উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, নতুন ফার্মের প্রবেশ, মানে নতুন যে শিল্প প্রতিষ্ঠান এগুলাতে নতুন করে যোগান বৃদ্ধি করা বা উৎপাদন করা। যেমন দাম বৃদ্ধি পেলে অধিক মুনাফা লাভের আশায় নতুন উৎপাদন প্রতিষ্ঠান বা শিল্প প্রবেশ করে যোগান বৃদ্ধি করে। এখন মনে করো তোমাদের মধ্যে কেউ একজন, আচ্ছা যাই হোক, মনে করো তোমাদের মধ্যে কেউ একজন হচ্ছে এ এ কি করলো, যে সে একটা প্রতিষ্ঠান দিল। সে যে কোনো, মনে করো যে সে একটা মোবাইল উৎপাদনকারী, আচ্ছা মোবাইল না, মনে করো যে যে কোনো একটা ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান দিল। এখন তার খুব সাপ্লাই, তার খুব যোগান, সে প্রচুর মুনাফা করতে পারছে। এখন তারটা দেখে মনে করো বি বি কি করলো, তখন দেখলো যে না এই খাতে তো প্রচুর মুনাফা। তখন বি কি করলো, এরটা দেখে বি আরেকটা নতুন প্রতিষ্ঠান দিল উৎপাদনকারী। সেই প্রতিষ্ঠান দিয়ে সে নতুন করে আরেকটা আসবাবপত্রের কি করলো, বিজনেস স্টার্ট করলো, যোগান দেওয়া শুরু করলো। ফলে কি হবে, যোগান বৃদ্ধি পাবে। আমাদের কথা হচ্ছে সাপ্লাইটাকে আমাদের বাড়াতে হবে। সাপ্লাইটা কিভাবে বাড়বে, এই কারণে যখন সাপ্লাই বাড়বে বা যোগান বাড়বে, তখন কি যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এই হচ্ছে কি আমার আহ যোগান বিধি বা যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হচ্ছে। তারপরে আমাদের এই যে এই চিত্রটা দেখে আমরা দেখব, একটু আগে চাহিদার ক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন ছিল। চাহিদার ক্ষেত্রে ছিল যখন আমাদের টাকা কম তখন চাহিদা বেশি, টাকাটা যখন কম থাকছে তখন চাহিদা বেশি হয়ে যাচ্ছে। আর এখানে গেলে আমাদের কি হবে, যখন আমাদের টাকাটা বেশি হয়ে যাবে
তখন আমাদের যোগানও বেশি থাকবে। বিষয়টা দেখো, এই যে নিচে যোগান রেখা, এখানে হচ্ছে দাম। তাহলে দেখো যোগান দাম কত, প্রথমে 5, পরবর্তীতে 10, তারপরে কত, 15। যখন তোমার দাম 5 টাকা, তখন তোমার যোগান এখানে 5 দিয়েছে, তুমি এখানে 5 না দিয়ে একটু চেঞ্জ করে লিখতে পারো। মনে করো তুমি এখানে 10 দিলা, ঠিক আছে, এখানে তুমি 10 দিলা, এখানে তুমি 20 দিলা, ঠিক আছে, এখানে তুমি 30 দিলা। সেম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। 10, 20, 30 দিলা। মনে করো যখন তোমার যোগান, আমাদের বৃদ্ধিটা দেখাতে হবে, যখন মনে করো দাম 5 টাকা, তখন এখানে এসে আমার যোগান রেখা কি হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে। আবার দেখো যখন 10 টাকা দাম, তখন আমার এখানে সেই যে সমান হচ্ছে। আবার যখন 15, তখন এখানে এসে আমার সমান হচ্ছে। তাহলে বিষয়টা দেখো, সমান হচ্ছে বলতে কি, উভয়টাই বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়ছে, যোগানও বাড়ছে, ঠিক আছে, দাম বাড়ছে, যোগানও বাড়ছে, ঠিক আছে। আবার আবার দেখো, দাম বাড়ছে, যোগানও বাড়ছে। এটাই এখানে দেখিয়েছে, যে 5 টাকা হলে 10 টাকা, 10 টাকা হলে 20 টাকা, বা 10 টাকা যাই দাও, মূলত হচ্ছে আমাদের বৃদ্ধি দেখাতে হবে, আমরা এখানে হ্রাস দেখাতে পারবো না। এবার তুমি চাহিদাতে যেমন হ্রাস দেখিয়েছো, যোগানে আমাদের বৃদ্ধিটা দেখাতে হবে, যে যখন আমার দাম বাড়বে তখন আমার যোগান বাড়বে, আবার যখন দাম আরেকটু বাড়লো তখন যোগান আরেকটু বাড়লো, যখন দাম আবার বাড়ছে তখন যোগান কি আবার বাড়ছে। তাহলে এই যে আমাদের এখান থেকে এস, এস মানে কি, সাপ্লাই, যোগান, ঠিক আছে। তাহলে দেখো এই যে এস রেখাটা তোমরা বিন্দুতে বিন্দুতে নিয়ে টান দিয়ে দিবা। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, যোগান বিধি বা যোগান রেখা। ঠিক আছে, এস থেকে এস প্রাইম পর্যন্ত আমাদের যোগান রেখা। বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এই যে ডান থেকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কেন তোমরা আনমিউট করো, আমি বুঝি না, আমি কি প্রশ্ন নিচ্ছি এখন, যে সাউন্ড আসে, এগুলো তো প্রবলেম হয়। দেখো, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, আর চাহিদা রেখাটা কি ছিল, বাম থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। আর এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এই হচ্ছে পার্থক্য। মনে করবা বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্কটা এই চিত্রের মাধ্যমে আমরা প্রুফ করে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই, চাহিদা যোগান বুঝতে পেরেছো, ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। তোমরা এইটা হচ্ছে এখান থেকেও পড়তে পারো, এবং একটা মিনিট, এটা দিচ্ছি। আচ্ছা, এখান থেকেও তোমরা যদি পিডিএফ থেকে পড়তে পারো, আর হচ্ছে না হলে বই থেকেও দেখতে পারো, কারণ পিডিএফটা দিতে যেহেতু আমার দেরি হবে একটু, শনিবার পর্যন্ত হবে, তো এর মধ্যে যদি কেউ পড়তে চাও তাহলে স্ক্রিনশট রাখো, ঠিক আছে। স্ক্রিনশট নিতে পারো, এটা একটা প্রথম প্রশ্ন, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যদি পিডিএফ থেকে পড়ো, কারণ পিডিএফটা আমি দিবই, মা শনিবার হবে, যেটা বলে দিলাম। না না, পিডিএফ দেইনি, পিডিএফ আমার কাজ বাকি আছে, ঠিক আছে। পিডিএফটা আমার তো অনেকগুলা টেস্টের প্রশ্ন, আমি মাত্র মার্কেটিংটা কমপ্লিট করেছি, আমার অনেক সময় লেগে যাচ্ছে। আর এটা একটু করব, এটা আমার কাজ বাকি আছে, এটা শনিবারের মধ্যে আমি তোমাদের দিয়ে দিব। আপাতত এই যে যোগান রেখা ঊর্ধ্বগামী কেন হাঁটে, স্ক্রিনশট রাখো, এগুলো বাসায় পড়বা, 1 নাম্বার শেষ। 2 নাম্বারটা পড়িয়েছি কোনটা, এই যে আহ এটা, ঠিক আছে, চাহিদা বিধির অনুমিত শর্তাবলী। এটা একটা স্ক্রিনশট রাখতে পারো, যারা পড়বা অবশ্যই রাখো। আচ্ছা, ম্যাম, এই ঢাকা হচ্ছে, কলেজের প্রশ্নগুলো কি অ্যাড করছেন?
হ্যাঁ হ্যাঁ, ঢাকা কলেজের কোয়েশ্চেন আমি নিয়েছি। তোমার কাছে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে দিও। দেন। প্রশ্ন থাকলে ইনবক্স দিও, ঢাকা কলেজের প্রশ্ন আমি রাখছি, কারণ অনেকটা তিতুমি ঢাকা কলেজ, তারপরে হচ্ছে ইডেন, তারপর ন্যাশনালও কিছু কিছু আছে। অনেকগুলা প্রশ্ন আমি পেয়েছি, ঘুরে ফিরে তো সেম প্রশ্নই আসে। তো এই দুইটা খুবই ভালোভাবে পড়ো। আর নেক্সট হচ্ছে আমি পিডিএফটা কমপ্লিট করে একবারে তোমাদের কি বলে পিডিএফও সাবমিট করে দিব। নতুন ক্লাস তো হবে, এটার উপর কয়টা প্রশ্ন হয় দেখি, আমি এখন বলতে পারছি না। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, 1 মিনিট আছে। ওকে, প্রশ্ন না থাকলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই পড়ে ফেলবা, সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।